তো এনরিচড ইউরেনিয়াম কিভাবে তৈরি হয় এটা আজকের এই পর্বে আমরা ঠিক এই জিনিসটাই একদম ধাপে ধাপে দেখব। চলেন শুরু করা যাক। একটু ভাবুন তো, হাজার হাজার বাড়িতে মানে পুরো একটা ছোট শহরে 1 বছর ধরে আলো জ্বালাতে ঠিক কতটা বিদ্যুৎ লাগে? আচ্ছা, পরিমাণটা হচ্ছে প্রায় 10 লক্ষ কিলোওয়াট ঘন্টা। বিশাল, তাই না? এটা কিন্তু অনেক শক্তি। আর এই যে বিশাল শক্তির কথা বললাম, ভাবতেও অবাক লাগে। এই পুরোটা আসে মাত্র একটা ইউরেনিয়াম ফুয়েল পিলেট থেকে। আর জিনিসটা কত বড় জানেন? একদম একটা চীনাবাদামের সাইজের। তো প্রশ্নটা তো এখানেই যে এতটুকু একটা জিনিসের মধ্যে এত শক্তি আসে কোত্থেকে, কিভাবে সম্ভব? আচ্ছা, এই রহস্যের উত্তর খুঁজতেই আমরা একদম শুরু থেকে মানে একটা সাধারণ পাথর থেকে কিভাবে এই বিপুল শক্তির উৎস তৈরি হয় সেই পুরো যাত্রাটা দেখব। তো আমাদের প্রথম পর্ব, সম্ভাবনা আর ধাঁধা। দেখুন, ইউরেনিয়ামের মধ্যে যে বিপুল শক্তি লুকিয়ে আছে সেই সম্ভাবনাটা তো অসম্ভব, কিন্তু সেই শক্তিকে ব্যবহার করার পথে একটা বড়সড় বৈজ্ঞানিক চ্যালেঞ্জও আছে, একটা ধাঁধার মতো যেটা আগে সমাধান করতে হয়। তো আসল চ্যালেঞ্জটা হলো প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় তার গঠনটা। এর প্রায় পুরোটাই মানে 99.3% হল ইউরেনিয়াম 238, যেটা বেশ স্থিতিশীল মানে স্টেবল। কিন্তু চেইন রিয়াকশন ঘটানোর জন্য যেটা দরকার সেই ইউরেনিয়াম 235, সেটার পরিমাণ মাত্র 0.7%, মানে 100 ভাগের 1 ভাগেরও কম। আর এই ধাঁধার সমাধানটাই হল এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ। সোজা কথায়, এটা এমন একটা প্রসেস যার মাধ্যমে ওই 0.7% ইউরেনিয়াম 235-এর পরিমাণটা বাড়িয়ে নেওয়া হয়। এখানে কিন্তু সমৃদ্ধকরণের মাত্রাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরির জন্য ইউরেনিয়ামকে মাত্র 3 থেকে 5% পর্যন্ত এনরিচ করলেই চলে, কিন্তু অন্যদিকে সামরিক কাজে ব্যবহারের জন্য এই মাত্রাটা হতে হয় 90%-রও বেশি। পার্থক্যটা বিশাল। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে, মৌলটির উত্তোলন। তো এই পুরো যাত্রার শুরুটা হয় খনি থেকে, বিশেষ করে কানাডার সেই বিখ্যাত খনিগুলো থেকে যেখান থেকে ইউরেনিয়ামের আকরিক তোলা হয়। কানাডার সাসকাচুয়ান, এখানে পৃথিবীর সবচেয়ে ভালো কোয়ালিটির ইউরেনিয়াম পাওয়া যায়। এখানকার খনিতে আকরিকের ঘনত্ব 20%-রও বেশি, মানে সারা বিশ্বের গড়ের চেয়ে প্রায় 100 গুণ বেশি সমৃদ্ধ। কিন্তু এখানে একটা বড়সড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জও আছে। সমস্যাটা হলো, এই দামি আকরিকটা রয়েছে প্রচুর পানি ভরা মাটির নিচে। এই চ্যালেঞ্জটা সামলানোর জন্য ইঞ্জিনিয়াররা একটা অসাধারণ বুদ্ধি বের করেছেন, নাম আর্টিফিশিয়াল গ্রাউন্ড ফ্রিজিং। কি করে ওরা? প্রথমে মাটির নিচে প্রায় 200টা কুলিং পাইপ বসানো হয়। এরপর ওই পাইপ দিয়ে -22 ডিগ্রি ফ্যারেনহাইটের বরফ শীতল ব্রাইন পাম্প করা হয়। এতে কি হয়? চারপাশের সব ভূগর্ভস্থ পানি জমে বরফ হয়ে একটা দেয়ালের মতো তৈরি করে। ব্যাস, এই বরফের দেয়ালটাই খনিকে পানি ঢোল থেকে বাঁচায়, আর তখন নিরাপদে আকরিক তোলা যায়। এরপর আমাদের তৃতীয় পর্ব, কাঁচা আকরিক থেকে গ্যাস। তো খনি থেকে পাথর তো তোলা হলো, এবার এটাকে এনরিচমেন্ট প্রসেসের জন্য তৈরি করতে হবে। আর তার জন্য এই কঠিন শিলাকে বানাতে হবে গ্যাস। চলুন দেখি কিভাবে এটা করা হয়। এই প্রসেসটার নাম মিলিং। প্রথমে আকরিক বা পাথরগুলোকে পিষে একদম মিহি বালির মতো করে ফেলা হয়। তারপর ওটাকে পানির সাথে মিশিয়ে একটা ঘন পেস্ট বা স্লারি তৈরি করা হয়। এবার এই পেস্টটাকে অ্যাসিড দিয়ে ট্রিট করা হয় যাতে এর মধ্যের ইউরেনিয়ামটা গলে বেরিয়ে আসে। এরপর আরও কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটাকে বিশুদ্ধ করে শেষে 1560 ডিগ্রি ফ্যারেনহাইটের মতো প্রচণ্ড তাপে গরম করা হয়, আর তখনই এটা পরিণত হয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসে। ওকে, আমাদের চতুর্থ পর্ব, পৃথকীকরণের কৌশল। এবার আমরা এই পুরো আলোচনার একদম হার্টে চলে এসেছি, মানে আসল এনরিচমেন্ট প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সেটা দেখব। এখানে ব্যবহার করা হয় হাই স্পিড সেন্ট্রিফিউজ। এই মেশিনগুলো গ্যাসটাকে নিয়ে অসম্ভব দ্রুত গতিতে ঘোরাতে থাকে। এখন মজার ব্যাপার হলো, ইউরেনিয়াম 235 আইসোটোপটা ইউরেনিয়াম 238-এর থেকে 1 চুল হালকা। তাই যখন প্রচণ্ড গতিতে ঘোরানো হয় তখন ওই হালকা ইউরেনিয়াম 235গুলো সেন্ট্রিফিউজের কেন্দ্রের দিকে চলে আসে আর ভারীগুলো বাইরের দিকে। ব্যাস, ওখান থেকেই হালকাটাকে আলাদা করে নেওয়া হয়। চলে এলাম পঞ্চম পর্বে, চূড়ান্ত জ্বালানি তৈরি। তো এনরিচমেন্ট তো হয়ে গেল, এবার এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে ব্যবহারযোগ্য একটা ফিউল পিলেট বানানোর পালা। এর শক্তিটা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য একটা তুলনা দেওয়া যাক। ধরুন প্রায় 1800 পাউন্ড, মানে 800 কেজিরও বেশি কয়লা। এই বিশাল পরিমাণ কয়লা পুড়িয়ে যে শক্তি পাওয়া যায়, ঠিক ততটা শক্তিই জমা থাকে ওই ছোট্ট একটা ইউরেনিয়াম ফুয়েল প্লেটের মধ্যে। শুধু কয়লা কেন, তেলের সাথে তুলনা করলেও ব্যাপারটা বোঝা যাবে। যেমন ধরুন প্রায় 150 গ্যালন তেলের সমান শক্তিও কিন্তু ওই একই প্লেটের মধ্যে আছে। ভাবা যায়? সত্যি অসাধারণ।
তো একটা ফুয়েল রড কিভাবে বানানো হয়? প্রথমে এনরিচড ইউরেনিয়াম পাউডারকে প্রচণ্ড চাপে ছোট ছোট পিলেট বানানো হয়। এরপর এই পিলেটগুলোকে একটা চুল্লিতে প্রায় ২৪ ঘন্টা ধরে প্রচণ্ড তাপে সিন্টার করা হয়, মানে ঠিক গলানোর আগ মুহূর্ত পর্যন্ত গরম করে সেগুলোকে আরও শক্ত আর ঘন করে তোলা হয়। তারপর এরকম প্রায় ৩০টা পিলেটকে একটার উপর একটা সাজিয়ে একটা জিরকোনিয়ামের তৈরি টিউবের ভেতরে ভরা হয়। সবশেষে টিউবটাকে সিল করে দিলেই তৈরি হয়ে যায় একটা কমপ্লিট ফুয়েল রড। বেশ, আমরা পৌঁছে গেছি যাত্রার শেষ পর্বে, ফিউশন থেকে বিদ্যুৎ। এবার দেখব কিভাবে এই ফুয়েল রডগুলো একটা পাওয়ার প্ল্যান্টের ভেতরে আমাদের জন্য বিদ্যুৎ তৈরি করে। এই ফুয়েল রডগুলোকে একসাথে করে অ্যাসেম্বলি বানিয়ে নিউক্লিয়ার রিয়্যাক্টরের একেবারে কেন্দ্রে বা কোরে রাখা হয়। এরপর শুরু হয় আসল খেলা। নিউট্রন গিয়ে ইউরেনিয়াম ২৩৫ পরমাণুকে ধাক্কা মারে আর সাথে সাথেই পরমাণুটা ভেঙে যায়। এই ঘটনাকেই বলে ফিশন। আর এর ফলে একটা চেইন রিয়াকশন শুরু হয়ে যায়, মানে একটার পর একটা পরমাণু ভাঙতে থাকে। এই বিক্রিয়ায় তৈরি হয় প্রচণ্ড তাপ। সেই তাপে পানি ফুটে উচ্চ চাপের বাষ্প তৈরি হয়, আর ওই বাষ্পের ধাক্কাতেই বিশাল টারবাইন ঘোরে আর তৈরি হয় বিদ্যুৎ। কিন্তু কাজ শেষ হওয়ার পরেও একটা ব্যাপার থাকে। ব্যবহারের পর এই ফুয়েল অ্যাসেম্বলিগুলো এত বেশি গরম থাকে যে সেগুলোকে ঠান্ডা করার জন্য কমপক্ষে ১০ বছর ধরে ২৬ ফুট গভীর পানির পুলের নিচে ডুবিয়ে রাখতে হয়। তার মানে এই বিপুল শক্তির সাথে একটা দীর্ঘস্থায়ী দায়িত্ব কিন্তু চলে আসে। তো শেষ প্রশ্নটা হলো, এই যে শক্তিশালী কিন্তু ঝুঁকিপূর্ণ উত্তরাধিকার, ভবিষ্যতের জন্য এটাকে আমরা কিভাবে নিরাপদে সামলাবো? আর সম্ভবত এটাই এই প্রযুক্তির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।